ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে সময় নিউজরুম লাইভ নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আমফানের ত্রাণ বিলিতে ভুরি ভুরি অভিযোগ দুর্নীতির। ক্যাগ রিপোর্টে বিস্ফোরক তথ্য, কেন্দ্রের ক্ষতিপূরণের টাকা নয় ছয়ের অভিযোগ। ক্যাগ রিপোর্টে ঘুঘুর বাসার ইঙ্গিত। তৃণমূল জামানায় বাংলায় আছড়ে পড়েছিল আমফান ঝড়। রাজ্যে পালাবদলের পর এবার আমফানের ত্রাণ ঘিরে ঝড়। ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ, কেন্দ্রের ক্ষতিপূরণের টাকা নয় ছয়ের অভিযোগ। ক্ষতিপূরণের হিসেবে নাকি ভূতেদের দাপট। 25শে জুলাই শনিবার বিধানসভায় ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। 28টি সিএজি রিপোর্ট পেশ করতে যাব। সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। এই ক্যাগ রিপোর্টেই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। 2020 সালে আমফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের 16 জেলা। ক্ষতিপূরণ বাবদ 35,018 কোটি টাকা দাবি করে তৃণমূল সরকার। 2,708 কোটি টাকা দেওয়ার সুপারিশ কেন্দ্রের। ক্যাগ রিপোর্টে দাবি, ক্ষয়ক্ষতির অঙ্ক বাড়িয়ে দেখানো হয়েছে। 1,44,175 ভুতুড়ে অ্যাকাউন্টে ত্রাণের টাকা ঢুকেছে। ভুতুড়ে অ্যাকাউন্টে ঢুকেছে 125 কোটি 7 লক্ষ টাকা। শুধু তাই নয়, আমফানের টাকা দিতে তার আগের ঘূর্ণিঝড় বুলবুলের উপভোক্তাদের তালিকা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। বুলবুলের তালিকার 5,627 জনকে আমফান অনুদান দেওয়ার অভিযোগ। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আমফান ত্রাণের 2,82 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বছরের পর বছর ক্যাগ রিপোর্ট সামনে আনেনি তৃণমূল সরকার। বিজেপির প্রশ্ন, তবে কি দুর্নীতি ঢাকতেই বঞ্চনাকে হাতিয়ার করা হয়? ধিক্কার জানানোর কোনো ভাষা আমার নেই। আর প্রধানমন্ত্রীকে আবেদন করব, প্লিজ টেক সিরিয়াস কেয়ার। বারবার বেঙ্গল যেন বঞ্চিত না হয়। তো আমফানে কি টাকা দিয়েছেন আপনারা? আমাদের কিচ্ছু দেন না, মুখে বড় বড় কথা বলেন। এক খাতে টাকা অন্য খাতে কিভাবে? পালাবদলের পরে বিধানসভায় আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন, আর যে যত বড় নেতাই হন, তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। আমফান হোক আর রামফান হোক, একটাই ফান, সেটা হলো তৃণমূলের লুট। সর্বত্র ওরা করে গেছে, পাহাড় থেকে সাগর। তৃণমূলের একদলীয় একচেটিয়া আধিপত্য, আর তার সঙ্গে 75-25 লুট লুট লুট। সব দুর্নীতি হয়েছে। যারা পাওয়ার কথা তারা পায়নি, যাদের বাড়ি ভেঙেছিল আমফানে তারা পায়নি। অন্য লোক, প্রধান পঞ্চায়েত, তার স্ত্রী, তার ভাই, ভাইপো, ভাগ্নে তারা পেয়েছিল। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করেছে, হ্যাঁ ভুল করে কিছু টাকা চলে গেছে, সংশোধন হয়নি। যারা নিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, সে টাকা ফেরত নেওয়া হয়নি। আর এই জন্যই, এই দুর্নীতির জন্যই 4 বছর নারেগার কাজ বন্ধ ছিল। যতটুকু যা দেখতে পাচ্ছি আর কি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছেন। যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। আর একটা সরকার যদি এই সাগর চুরিতে নেতৃত্ব দিয়ে থাকেন, যারা দায়িত্বে ছিলেন, সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। যে দফতরে যাদের বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট অফিসার এবং ব্যক্তিরা, তারা যতক্ষণ না এটার ক্লারিফিকেশন দিচ্ছেন, ততক্ষণ এটাকে ধ্রুব সত্য বলে ধরে নিয়ে ব্যাখ্যা এইভাবে করা সম্ভব নয়। তৃণমূল থেকে বিজেপিতে গেছেন বা ইদানিং ভালো তৃণমূল হয়ে যাচ্ছেন, তাদের দপ্তরগুলো নিয়ে ক্যাগ কতটা কি পর্যালোচনা করলো, নাকি সে ব্যাপারে 7 খুন মাপ, তো সেটাও তো দেখতে হবে। ফলে এই যে রিপোর্ট, সেই রিপোর্ট নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনা হওয়ার কথা। তবে তার আগে শুধুমাত্র আমফানের ক্ষেত্রেই যে বিপুল পরিমাণ দুর্নীতি ধরা পড়েছে, তা দেখে সকলেই হতবাক। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আমফানের দুর্নীতি নিয়ে বামফ্রন্টের কি মন্তব্য? এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলেন কমলিকা সেনগুপ্ত। আমফানের দুর্নীতি নিয়ে বামফ্রন্টের কি বক্তব্য? সিপিএম কি করেছে? একদম রাস্তায় ছিলাম, কান্তি গাঙ্গুলি থেকে শুরু করে আমরা আমফানের সময় মানুষের
সাহায্যার্থে দৌড়াদৌড়ি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমার যতদূর মনে পড়ছে তখনও বিধানসভা পশ্চিমবঙ্গে সুজন চক্রবর্তীরা ছিলেন। আমাদের পার্টির পক্ষ থেকে আমফানে ত্রিপল চুরির বা অন্যান্য ত্রাণ চুরির দুর্নীতি হচ্ছে এই নিয়ে অসংখ্যবার আওয়াজ তোলা হয়েছে। বরং সেই সময় বাইডেন, যারা বাংলায় প্রধান বিরোধী দল বলে নিজেদের ক্লেম করতেন, সেই বিজেপি নেতারা তারপরেও দীর্ঘদিন তারা এই নিয়ে কেন্দ্রীয় সরকার তাদের হাতে থাকাকালীনও যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা তারা করেননি। আমরা মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় ছিলাম এবং সরকারি ত্রিপল চুরি, সরকারি ত্রাণ চুরি, সরকারি এই ইনফ্লেটেড করে দেখানো ইত্যাদি, এবং সেখান থেকে পরবর্তী পঞ্চায়েত ভোট, তারপরে যে পঞ্চায়েত ভোট হলো 2023-এর, তার টাকাটা তুলে নেওয়া তৃণমূলের পক্ষ থেকে, এই কুকীর্তিগুলো বারবার আমাদের পার্টি সামনে এনেছে। সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখা গেছে কিছু মিছিল করনি, এটা অবশ্যই বলা হচ্ছে না, কিন্তু যেভাবে একটা অপোজিশন বিধানসভায় সেরকম তোমাদের প্রতিনিধিত্ব ছিল না সেটাও মানছি, কিন্তু মনে হয় নাকি যে যেভাবে যতটা ভাবে রাস্তায় নামা উচিত ছিল সেইটা তোমরা নামনি? সেটাই আমার প্রশ্ন। আমার মনে হয় যে আমরা সেই সময় মানুষের বিপর্যয়ের মধ্যে, মানুষের বিপদের মধ্যে, বিপর্যয়ের পরেও তো আরো 4 বছর ছিল, তাই নয় কি? তোমার মনে থাকবে কমলিকাদি, সেটা হচ্ছে একটা সময় তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও করতে শুরু করেছিল জনতা, কাটমানির টাকা ফেরত চেয়ে। তোমার মনে থাকবে নিশ্চয়। বা তুমি ধরো পার্থ চ্যাটার্জিদের জেলে যাওয়ার ঠিক আগের সময় পশ্চিমবঙ্গে এসএফআই ডিওয়াইএফআই এর নেতৃত্বে ছাত্র যুব আন্দোলন উত্তাল পর্যায়ে গিয়েছিল। সুতরাং পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রশ্নে, দুর্নীতিকে অ্যাড্রেস করার প্রশ্নে বামপন্থীরা আন্দোলনের রাস্তায় কোথাও কম ছিল আমি তা মনে করি না। সংগ্রাম দাস, বিশ্বজিৎ দাস, এরকম আরো অনেকে রয়েছে। এরা কারা? এরা কেউ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, কেউ বা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে থাকেন। তারাও জানেন ভুরি ভুরি সব অভিযোগ। কি বলছেন তাদের কথাতেই শুনুন। আমরা কোনো টাকা পাইনি, আমরা গেছিলাম ওখানে দান আনতে, ওখানে কোনো দেয়নি। না, টাকা কোনো পাইনি, দিয়েছি সবকিছু। টাকা অন্য লোক যারা পার্টি সিস্টেম আছে তাদের টাকা দিয়েছে। দু 2020 সালের মে তাণ্ডব চালায় সাইক্লোন আমফান। সুন্দরবন সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। অনেক জায়গায় ভেঙে পড়ে বাড়ি, উপড়ে যায় বড় বড় গাছ, চাষেও মার। সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের জন্য টাকা বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার। তখন তৃণমূল জামানা। অভিযোগ অনেকেই ক্ষতিপূরণের টাকা পাননি। ক্যাগ রিপোর্টে এই ত্রাণ বিলি নিয়ে ভুরি ভুরি গরমিল। রিপোর্টে অভিযোগ সাধারণ মানুষের স্মৃতিতে দুর্ভোগ। না, আমরা কোনো টাকা পাইনি, এবং যাদের কিছুই হয়নি, যাদের পাকা বাড়ি তারা পেয়েছে, এবং যাদের বরজ নেই তারাও বরজের ক্ষয়ক্ষতি পেয়েছে। ওই আমরা গেছিলাম ওখানে দান আনতে, ওখানে কোনো দেয়নি আমাদের কোনো টোকন। ওই রিসিপ্ট যে দেয়, টোকন দেয়, কোনো টোকন কোনো দেয়নি। না, আমরা টাকা পাইনি, কিন্তু আমাদের ঘরটরের উপরে গাছপালা পড়েছে, কিন্তু আমরা পাই না। যাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তারা টাকা পেয়েছে। তৃণমূলের লোকরা বেছে বেছে তাদের লোককে দিয়েছে। না, আমি কোনো ক্ষয়ক্ষতি পাইনি। যে আমফান ঝড় হয়েছিল, যারা টিএমসি নেতাদের সাথে ঘুরে বেড়াতো এবং তারা আত্মীয় স্বজনরা 3-4টে অ্যাকাউন্ট থেকে তারা টাকা পেয়েছে, কিন্তু আমরা কোনো কিছুতে কোনো ক্ষয়ক্ষতি পাইনি। টাকা আসতো, এ হতো, চাষিরা যেটুকু পাওয়ার কথা সেটুকু না পেয়ে কিছু কম পেত। প্রায় অঞ্চলে হচ্ছে, ব্লকে হচ্ছে, সব জায়গায় হয়েছে। আমরা চাইবো যেটা সরকার থেকে দিচ্ছে চাষিরা সঠিক পায়। যেরকম ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন আসবে, কিন্তু ক্যাগ রিপোর্ট নিশ্চিত রূপ সে ডিপার্টমেন্টে জমা পড়েছে, তো ওখান থেকে যেরকম ইনস্ট্রাকশন আসবে আমরা ওইরকম ব্যবস্থা নেব। আমরা নিশ্চিত রূপ সে ইনকোয়ারি করাবো প্রপারলি। এখানে অনিয়ম হয়েছে, গড়বড়ি হয়েছে, ওখানে ভালো রকম তদন্ত করে ব্যবস্থা নেবার আমরা যে আছে ইনিশিয়েটিভ নেব। না, টাকা কোনো পাইনি, দিয়েছি সবকিছু জমা, কিছু টাকা দেয়নি। টাকা অন্য লোক যারা পার্টি সিস্টেম আছে তাদের টাকা দিয়েছে, আমার কোনো দেয়নি। আমরা কিছু পাইনি,
দুর্নীতি তো হয়েছে, যারা পেয়েছে, যারা ক্ষতি হয়নি তারা পেয়েছে, যারা ক্ষতি হয়েছে তারা পায়নি। উপকার হতো যদি আমরা কিছু অনুদান পেতাম, তদন্ত হলে তো ভালোই হয়। নিউজ 18 বাংলা। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় নালিশ। এবার সরকারি নিয়ম না মেনে 2022 সালে করোনা টেস্ট করানোর অভিযোগ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সহ 25 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতা অভিজিৎ দাসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এবার সরকারি নিয়ম না মেনে করোনা টেস্ট করানোর অভিযোগ। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সহ 25 জনের বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় নালিশ বিজেপি নেতা অভিজিৎ দাসের। 12 জানুয়ারি 2022-এ ও সারা বিশ্বকে জানালো ওনাকে এখানটা একটা আলাদা মডেল করছে, ডায়মন্ড মডেলের পার্ট হিসাবে। এখানটায় ডক্টর স্যার হুইলস এবং 53,203 জনকে ওনাকে কোভিড টেস্ট করিয়েছিল এবং এখানটায় ডায়মন্ড হারবারের সংক্রমণের সংখ্যা খুব কম, মাত্র 2.1%। এটাই সারা বিশ্বকে বললো। তো এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলাম যে ওর দেওয়া তথ্য সম্পূর্ণ হচ্ছে ফেক। সাল বিজেপি নেতার দাবি, ডায়মন্ড হারবারে ডক্টরস অন হুইল প্রোগ্রাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে করোনা টেস্ট করা হয়। একদিনে নাকি 53,000 করোনা পরীক্ষা হয়েছে। অভিযোগ, সেই টেস্টের জন্য কোনো সরকারি নিয়ম মানা হয়নি। বিজেপি নেতার আরও দাবি, করোনা টেস্ট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া তথ্য ভুয়ো। তো এইটার বিষয়ে আমি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলাম যে ওর দেওয়া তথ্য সম্পূর্ণ হচ্ছে ফেক। কিটগুলোকে টেস্ট করিয়েছে ওই আশাকর্মীদের দিয়ে। সেখানটায় ICMR এর গাইডলাইন্সকে না ফলো করে যদি সত্যি সত্যি আপনার করোনা হয়ে থাকে সেটাকে নেগেটিভ দেখিয়েছে। এটা পুরো IPC 304 সেকশন এর ধারায় পড়ে। এই জন্য অভিষেক ব্যানার্জির সঙ্গে সঙ্গে এখানকার DM উলগানাথন, যিনি SP, যারা অপারেশনাল অ্যাসেট আরও যারা রয়েছে, সমস্তই কগনিজেবল অফেন্স এবং FIR করার জন্য অনুরোধ করেছি আমরা। নদিয়ার নাকাশিপাড়া, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি কৃষ্ণনগর আদালতের। 1100 বিঘে সরকারি খাস জমি মাটি কেটে, গাছপালা কেটে, মানুষদের উপর অত্যাচার করে দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া চলে আসছিল। এই সমস্ত মানুষজন তার বিরুদ্ধে সরব হয়েছিলেন। 25/6/26 তারিখে মামলা দায়ের করা হয় শাহজাহান শেখ, অভিষেক ব্যানার্জি সহ আরো 9 জনের বিরুদ্ধে। আদালত সেই FIR অ্যালাউ করেন এবং নাকাশিপাড়া থানাকে নির্দেশ দেন কেস স্টার্ট করে এর বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে। নাকাশিপাড়ায় 1100 বিঘা সরকারি জমি দখল করে মাটি তুলে এবং গাছ কেটে বিক্রির অভিযোগ। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। অভিযোগের আঙুল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও 10 জনের দিকে। এ নিয়ে কৃষ্ণনগর আদালতে মামলা হয়। পুলিশকে তদন্ত রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারক। সেই মতো সোমবার আদালতে রিপোর্ট পেশ করে নাকাশিপাড়া থানা। তার ভিত্তিতে মামলা করার অনুমতি দেন বিচারক। 2016 সাল থেকে এই শাহজাহান বাহিনীরা দীর্ঘদিন ধরে মাটি কেটে, গাছ কেটে সরকারি জায়গা এইভাবে নষ্ট করেছে, এমনকি সরকারি জায়গা বিক্রি পর্যন্ত করেছে। সঠিকভাবে তদন্ত করলে এইখানে যাদের যাদের নাম দেওয়া আছে শাস্তি পাবে। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুরি ভুরি অভিযোগ। আমরা দেখেছি সেবাশ্রয় নিয়ে অভিযোগ, আরো নানা অভিযোগ রয়েছে। কিন্তু এবার বিদেশ যাত্রার আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তাতে যে সার্টিফিকেট জমা দিয়েছিলেন সেটাও নাকি জাল। হ্যাঁ, বিদেশ যাত্রার আবেদনে জমা দেওয়া নথি নাকি জাল। হাইকোর্টে জাল ডাক্তারি সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ। তদন্ত চেয়ে মেডিকেল কাউন্সিলে চিঠি রাজীব সরকারের। অভিষেক সহ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত দাবি। চোখের চিকিৎসায় বিদেশ যাত্রার আবেদন করেন অভিষেক। আগেই বিদেশ যাত্রার অনুমতি খারিজ করে হাইকোর্ট। উনি যেটা মানে জুন 2026-এ একটি মেডিকেল সার্টিফিকেট উনি জমা করেছিলেন কলকাতা হাইকোর্টে। উনি বিদেশ যাবেন বলে একটি মামলা উনি দায়ের করেছিলেন। সেই মামলার যে 300 পাতার ডকুমেন্ট, তাতে প্রধান ডকুমেন্ট ছিল এই ডকুমেন্টটা, যেটা জুন 2026-এ উনি লিখেছেন। এর মধ্যে মিসিং আছে হচ্ছে ডাক্তারের অ্যাড্রেস এবং ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার। এবার মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুসারে অতি অবশ্যই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকতেই হবে।
আমি অলরেডি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে জানিয়েছি লিখিতভাবে। আমাদের এখন অ্যাডভোকেটসরা মিটিং করছি আমরা আজকালের মধ্যে। এরপর প্রয়োজন, হ্যাঁ ডাক্তারের নাম রয়েছে। এরপরে আমরা যেটা করবো এটা আমরা একটা মানে এফআইআর এর দিকে আমরা এগোবো। চোখ নিয়ে চোখা প্রশ্নের মুখে শহরের হাসপাতালের পরামর্শ নেওয়া হয়েছিল, দেশের অন্য প্রান্তে কি চিকিৎসা সম্ভব নয়? হাইকোর্টে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান, আর এই চোখ নিয়েই চোখা প্রশ্নের মুখে পড়তে হয়। শহরের হাসপাতালের পরামর্শ কি নেওয়া হয়েছিল? আচ্ছা, দেশের অন্য প্রান্তে কি চিকিৎসা সম্ভব নয়? এসব প্রশ্নের মুখে পড়তে হয় হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যারা বেশি লম্পজম্প করছে। ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের কাছে আমেরিকা যাওয়ার ছাড়পত্র চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করানোর জন্য। অভিষেকের আর্জি খারিজ করে দিল আদালত। বিচারপতির প্রশ্ন, এই শহরের চোখের হাসপাতাল থেকে কি পরামর্শ নেওয়া হয়েছিল? কলকাতায় বা দেশের অন্য প্রান্তে কি এই চিকিৎসা সম্ভব নয়? এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যান, সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট আনুন। যদি বিদেশে চিকিৎসা ছাড়া অন্য কোনো উপায় না থাকে তাহলে বিবেচনা করবে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, তিনি মেডিকেল কাউন্সিলের সিনিয়র আইনজীবী ছিলেন, ফলে কোথায় কি চিকিৎসা হয় তা জানা তার। দেশ ছেড়ে পালানো, ইডি এবং সিবিআই এবং আমাদের যে ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা, সেখান থেকে পালানো বুঝে গেছেন বিচারপতিরা, সেই জন্যই বলেছেন। ওনার তো বাকি জনগণকে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কি আমেরিকান ডাক্তার এসেছিলেন? আমি এটাই প্রশ্ন করব। আদালতের এহেন মন্তব্যের পর অনেকের মনেই একাধিক প্রশ্ন উঠেছে। ভারতে কি উন্নত মানের চোখের চিকিৎসা মেলে না? ঢাকঢোল পিটিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে সেবাশ্রয় তৈরি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেবাশ্রয়ে চোখ দেখিয়েছেন? চোখের সমস্যা নিয়ে কথা বলেছেন এসএসকেএম বা কলকাতা মেডিকেলে? যোগাযোগ করেছেন দেশের অন্য বড় হাসপাতালে? মমতা বন্দ্যোপাধ্যায় তো চিকিৎসা করাতে কখনো বিদেশ যাননি। এগুলো সবাই জানে, নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার, অথবা মানি শিফট করার, এছাড়া কোনো কারণ নেই। আর সেটা কোর্ট ধরে ফেলেছে, ধরে ফেলেই তার যাত্রা বন্ধ করে। উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে, পরিষেবা আছে, সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তার পিসিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গে চালু করা হবে। যদি অভিষেকবাবু ওই সময় আমার কথাটা সাজেশন হিসাবে নিতেন, তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পয়সা উনি পেয়ে যেতেন। অভিষেকের আমেরিকা যাওয়ার আর্জি নিয়ে ফের শুনানি আগামী মাসে। নিউজ 18 বাংলা। রাজ্যে আন্তর্জাতিক মানব পাচার চক্রের হদিশ। দুর্গাপুরে এনআইএর অভিযানে গ্রেফতার এক পরিযায়ী শ্রমিকদের কাজের নামে মালয়েশিয়া, সৌদি আরবে পাঠিয়ে অপরাধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ। জালে ছত্তিশগড়ের লেবার কন্ট্রাক্টর গুলাম জামা। রাজ্যে এনআইএর অভিযান আন্তর্জাতিক মানব পাচার চক্রের তদন্তে নেমে সোমবার ভোরে দুর্গাপুরের এক ব্যক্তির বাড়িতে পৌঁছে যান জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গ্রেপ্তার করা হয় ছত্তিশগড়ের বাসিন্দা গুলাম জামাকে। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক মানব পাচার চক্রে তদন্ত করছে এনআইএ। প্রথমে 5 জনকে গ্রেপ্তার করে তারা। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে গুলাম জামার নাম। গুলামের খোঁজে সোমবার দুর্গাপুর মেন গেট এলাকায় হানা দেয় এনআইএ। প্রায় 4 ঘন্টা তল্লাশি চলে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় গুলাম জামাকে। তদন্তকারীদের দাবি, সাব এজেন্ট হিসেবে কাজ করতেন গুলাম জামা। তার বিরুদ্ধে কাজের নামে বিদেশে শ্রমিক পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ ভিনদেশে যাওয়ার পর শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো। অভিযোগ, তারপর তাদের বিভিন্ন সাইবার প্রতারণার কাজে নিয়োগ করা হতো। শ্রমিকদের মূলত মালয়েশিয়া এবং সৌদি আরবে পাঠানো হতো। এনআইএর দাবি, প্রায় 3 বছর আগে বিহার থেকে দুর্গাপুরে আসেন গুলাম। কিছুদিন পর তিনি মালয়েশিয়া চলে যান। বেশ কয়েক মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন গুলাম জামা।
এই কি মালয়েশিয়া গিয়েছিল, আমি একবার জিজ্ঞেস করেছিলাম তো বললাম মালয়েশিয়াতে কাজ করি। 1 বছর ছিল, মানে ওরকম দেখে লোকটা বোঝা যেত না, মানে আমাদের সঙ্গে ওরকম কারোর সঙ্গে ওরকম সম্পর্ক নাই আর। এনআইএ সূত্রে খবর, গুলাম জামান নামে থাকা একাধিক ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত সেদিকেও নজর গোয়েন্দাদের। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আমি